জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মণ্ডল। আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে দিল্লি যাওয়ার কথা ছিল। একদম মানে তার টিকিট কাটা হয়ে গিয়েছিল বলা যেতে পারে। তিনি তো টিকিটে যান না, তার স্পেশাল প্লেন থাকে। তো দিল্লিতে তিনি আজকে যাননি। কেন যাননি? তিনি একটা বাহানা দিয়েছেন, তিনি একটা কারণ দেখিয়েছেন, তিনি একটা অজুহাত দেখিয়েছেন যে মহারাষ্ট্রের যিনি উপমুখ্যমন্ত্রী, আপনারা জানেন যে সকালবেলায় তিনি একটা রাজনৈতিক কর্মসূচিতে যাওয়ার পথে অজিত পাওয়ার উপমুখ্যমন্ত্রী তার প্লেন ক্র্যাশ করে, তার বিমান দুর্ঘটনায় তিনি সহ অন্যান্য যে আরও 4-5 জন ছিলেন তারা মারা গিয়েছেন। তো এইটাকে হাতিয়ার করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সিঙ্গুরে গিয়েছিলেন। সিঙ্গুরে একটা সভা ছিল, প্রধানমন্ত্রীর পাল্টা সভা। গত 18ই জানুয়ারি সিঙ্গুরে এসেছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী, এবং সেই জায়গাতেই সিঙ্গুরে গিয়েই আজকে সভা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এবং সেখান থেকে তিনি দাবি করেছেন যে এই দুর্ঘটনার কারণেই নাকি তিনি যাননি। তবে যেটা জানা যাচ্ছে যে তিনি প্রধানমন্ত্রীর দপ্তরের কাছে সময় চেয়েছিলেন, 1 মিনিটও সময় তিনি পাননি। এছাড়াও তিনি নির্বাচন কমিশনারের কাছে, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন, সেই সময়ও যতক্ষণ পর্যন্ত সভা চলছিল ততক্ষণ পর্যন্ত পাননি। তারপরে তিনি জানতে পারেন যে 2 তারিখে, আগামী 2রা ফেব্রুয়ারিতে তাকে জ্ঞানেশ কুমার সময় দিয়েছেন, এবং এটাও জানিয়েছেন চিঠিতে যে 15 জন প্রতিনিধি নিয়ে তিনি যেতে পারেন। তিনি তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন, মানে রাজনৈতিকভাবে তিনি মুখ্যমন্ত্রী হিসেবে নন। তিনি জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন হিসেবে। অন্যদিকে আবার মুখ্যমন্ত্রী হিসেবে প্রোটোকল মেনে প্রধানমন্ত্রীর দপ্তরেও দেখা করতে চেয়েছেন, নবান্নের কর্তাদের মাধ্যমে সেই সময় চাওয়া হয়েছিল, কিন্তু সময় এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেননি। ভবিষ্যতে দেন কিনা পরে দেখা যাবে, কিন্তু ডেটটা খুব গুরুত্বপূর্ণ। তার পরের দিন মানে 3রা ফেব্রুয়ারি ইডির মামলার শুনানি রয়েছে। কোন মামলা? যেই আইপ্যাক মামলা। আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি থেকে, আইপ্যাকের অফিস থেকে, সল্টলেকে সেক্টর 5-এর যে অফিস তার 11 তলা থেকে, গোদরেজ ওয়াটার সাইডে যে বিল্ডিংটা রয়েছে আইপ্যাকের, সেখান থেকে, মানে 2 জায়গা থেকে ইলেকট্রনিক এভিডেন্স এবং বিভিন্ন রকমের এভিডেন্স সেখান থেকে চুরি করে নিয়ে চলে আসার অভিযোগ উঠেছে মমতা ব্যানার্জির বিরুদ্ধে। 3 তারিখও কি তিনি সুপ্রিম কোর্টের সেই শুনানির সময় দিল্লিতে থাকবেন? তিনি কি কালো গাউন পরে তিনি সুপ্রিম কোর্টে যাবেন সওয়াল করতে? আদৌ তার সেই যোগ্যতা রয়েছে? তো অনেক প্রশ্ন রয়েছে। তবে তিনি এখনো পর্যন্ত সেই সব জানাননি, এবং 2 তারিখেও যে যাবেন সেটা ফাইনাল এখনো জানাননি। তবে যেটা তার বিভিন্ন রকমের ঘনিষ্ঠ মহল সূত্রে জানা যাচ্ছে যে 2 তারিখে জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকে তিনি যাবেন, এবং অন্য আরেকটা খেলা এর পিছনে রয়েছে, পর্দার পিছনে সেরকম একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তবে আপনারা যে থাম্বনেল দেখে এসেছেন সেই থাম্বনেলের কথা এবং সেই ভিডিও আপনাদেরকে দেখাবো। সিঙ্গুরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা সভা ছিল, সেটা সরকারি সভা, একদম সরকারি সভার মঞ্চ থেকে সরকারি পয়সায়, মানে এখন তো রাজ্যে কোনো শিশুর জন্ম হলে 80,000 টাকা মাথায় লোন নিয়ে, ঋণ নিয়ে জন্মাতে হয়, আর সরকার লোন নিয়ে যাচ্ছে, বিভিন্ন রকমের দুর্নীতি করে যাচ্ছে। সেই কারণে বেশ কিছু প্রকল্পে টাকা পাচ্ছে না, টাকা আটকে আছে, কেন্দ্রীয় সরকার দিচ্ছে না। চুরি চামারি, সেই 100 দিনের কাজ হতে পারে, রাস্তা তৈরি হতে পারে, বাড়ি তৈরি হতে পারে, বা স্বাস্থ্য প্রকল্পে হতে পারে, বিভিন্ন জায়গায় টাকাটা আটকে আছে। এবারে রাজ্য সরকার কি করছে, সেই টাকা কোত্থেকে জোগাড় করবে? এই যে মেলা খেলা বা বিভিন্ন রকমের যে বিভিন্ন যে আইটেম রয়েছে সেগুলোকে ফুলফিল করার জন্য লোন নিচ্ছে, লোন মার্কেট থেকে লোন তুলছে। তো সেই ঋণের পরিমাণ বাড়তে বাড়তে এমন জায়গায় পৌঁছে গেছে, প্রত্যেকটা মানুষের, এ রাজ্যের প্রত্যেকটা মানুষের মাথায় 80,000 টাকা করে ঋণের বোঝা, বার্ষিক ঋণের বোঝা। তো সেই যে মঞ্চ, সেই মঞ্চে তাহলে কি হবে? সরকারি কথা হবে, সরকারি বিভিন্ন প্রকল্পের ঘোষণা হবে, সরকারি বিভিন্ন অনুদান দেওয়া হবে, এবং গ্রাহকদের হাতে তুলে দেওয়া হবে বিভিন্ন প্রকল্পের চাবিকাঠি। কিন্তু হলোটা কি? সেটা কিছুটা হলো, কিছু ঘোষণা হলো, শিলান্যাস হলো, আর বিরাট চিৎকার চেঁচামেচি করলেন। আমাদের যেটা মনে হচ্ছিল ছোটবেলায় যে যাত্রা শুনতাম, যাত্রা দেখতাম, সেই যাত্রার ডায়ালগের ঢঙে চিৎকার চেঁচামেচি যা তা হলো। কিন্তু সবচেয়ে আনফর্চুনেট যে অন্যান্য সভাতে যেমন করে থাকেন মমতা ব্যানার্জি, এটাকে তিনি রাজনৈতিক মঞ্চ হিসেবে ব্যবহার করলেন। বিজেপিকে তিনি রাজ্যে ঢুকতে দেবেন না, এই ইত্যাদি ইত্যাদি, মানে তৃণমূলের জয়গান আর বিজেপির বিরুদ্ধচারণ, এটাই কিন্তু করে গেলেন সিঙ্গুরের সভা থেকে। আরও নানান কথা, তার কবিতা লেখার কথা, তার বই লেখার কথা, নিজের কবিতা পাঠ, স্বরচিত কবিতা পাঠ, সেটা শুনলে মূর্ছা যাবেন, সেগুলো না শোনাই ভালো।
তো বিষয়টা হচ্ছে যে লোক তো হচ্ছে না, সেটা আপনারা আগের বেশ কিছু ভিডিওতে, মানে তার ভাইপোর সভাতেও লোক যাচ্ছে না, আর মমতা ব্যানার্জির সভাতেও লোক যাচ্ছে না। তো এবার হবেটা কি? এবার যেটা হয়েছে যে হুগলির হরিপালের একটা স্কুল থেকে বাচ্চাদেরকে তুলে আনা হয়েছে, তাদেরকে বিভিন্ন রকমের ভুলভাল বুঝিয়ে বিভিন্ন মিষ্টি মিষ্টি কথা বলে তাদেরকে তুলে আনা হয়েছে, এবং তাদের গার্জেনদের সম্মতিপত্র আছে কিনা আমাদের জানা নেই। সম্ভবত কোনো গার্জেনের সম্মতিপত্র নেই, মানে স্কুলের হেডমাস্টারকে ধরে ধমকে চমকে, যেভাবে সেলফ হেল্প গ্রুপ বা অন্যান্য যে গ্রুপগুলো রয়েছে, যেগুলো সরকারি আধা সরকারি এবং চুক্তিভিত্তিক কর্মীরা রয়েছে, তাদের যে সংগঠনগুলোকে যেভাবে ডাকা হয়, গোষ্ঠীগুলোকে যেভাবে ডাকা হয়, আসতে বাধ্য করা হয়, একইভাবে স্কুলের শিশুদেরকেও আজকে তুলে আনা হয়েছে। স্কুলটার নাম হচ্ছে হরিপালের নালিকুল বিদ্যা মন্দির। নালিকুল বিদ্যা মন্দির। বেশ কিছু অডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে যে কিভাবে সেলফ হেল্প গ্রুপ বা অন্যান্য গ্রুপ, মানে মহিলাদের যে গোষ্ঠীগুলো রয়েছে, তাদেরকে কিভাবে জোর করে তুলে আনা হয়েছিল এই সভাতে। কোনো সাধারণ মানুষ আর কেউ যাচ্ছেন না, হুগলির মানুষও যাচ্ছেন না, বিভিন্ন পার্শ্ববর্তী জেলাগুলো থেকে জোর করে তুলে আনা হয়েছিল এবং স্কুলের শিশুদেরকে তুলে আনা হয়েছিল। একটু ভিডিওটা দেখুন, দেখলে সত্যিই আপনাদের রাগ হবে। এই যে আমরা বলেছি না যে মমতার সভায় এরা কারা, ভিডিও দেখলে রাগ হবে। এটা এটা একটুখানি আপনারা দেখুন, তাহলে সত্যিই বুঝতে পারবেন যে সত্যি রাগ হয় কিনা। ভিডিওটা একটু দেখুন আপনারা। তোমরা কোথায় যাচ্ছ বাবু? তোমরা কোথায় যাচ্ছ? তোমরা কোথায় যাচ্ছ? সিঙ্গুর কারা তোমাকে বলেছে? কারা বলেছে? স্যাররা যেতে বলেছে, তাই তো? মমতাকে দেখতে? আচ্ছা, বলো কোথায় যাচ্ছ, বলো কোথায় যাচ্ছ তোমরা, বলো। সিঙ্গুরে কারা যেতে বলেছে? স্যারেরা মমতার মিটিংয়ে। হ্যাঁ হ্যাঁ। আপনারা দেখেছিলেন কিনা জানি না, আমি তো আমার ছোটবেলায় দেখেছিলাম, একটা বাংলা সিনেমা দেখেছিলাম, সম্ভবত লাঠি সিনেমা বা অন্য কোনো নামও হতে পারে, আমার এই মুহূর্তে মনে নেই। সেই সিনেমাতে গুন্ডারা এসে পাড়ায় পাড়ায় স্কুলের বাচ্চাদেরকে বলেছিল যে অমুক রাজনৈতিক নেতা তার সভা হবে তুমুক জায়গায়, তোমাদেরকে এই সময় যেতেই হবে। তখন একজন শিক্ষক তিনি তিনি বলেছিলেন যে ওরা বাচ্চা, ওরা গিয়ে কি করবে, ওরা তো কিছু বোঝে না। তখন সেই গুন্ডাটি বলেছিল যে ভিড় বাড়াবে, ভিড় বাড়াবে। মানে আমরা যদি ছোটবেলায় দেখে থাকি, মমতা ব্যানার্জি দেখেছেন তার যৌবনে, ফলে সেটাকে তাকে অ্যাপ্লাই করতে হবে। এবং এই 2026-এর বিধানসভা ভোটের আগে যতগুলো সরকারি সভা হবে বা তৃণমূলের কর্মসূচি হবে, এইভাবে কি স্কুলের বাচ্চাদেরকে এইভাবে তুলে আনা হবে? যে ভিডিও আপনারা দেখলেন, সেখানে বাচ্চাগুলোর বয়স কত হবে? 10, 12, 13 বছর বয়স। তারা কি বোঝে? তারা ভোটার নয়, তাদেরকে তুলে নিয়ে গিয়ে কোনো লাভ নেই। কিন্তু মুখ্যমন্ত্রীর সভার সামনেটা ভর্তি দেখাতে হবে, ফাঁকা থাকলে বদনাম হয়ে যেতে হবে, সাধারণ জনমানুষের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হতে পারে। এই কারণেই মুখ্যমন্ত্রীর সভায় এই ধরনের, কি বলবো এটাকে, নোংরামি, অসভ্যতা, কি বলা যায়, কোন শব্দ বললে উপযুক্ত বলে মনে হয় আপনারা জানাবেন। আর এই যে অজিত পাওয়ার মারা গেলেন একটা দুর্ঘটনা, বিমান দুর্ঘটনায়, সেটা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি একটা বড় ভাষণ দিয়ে দিলেন। তার সবেতেই রাজনীতি করতে হবে। একটা দুর্ঘটনা হয়েছে, সেখানেও রাজনীতি করতে হবে, অথচ তার রাজ্যে কলকাতা শহরের কাছে যেখানে অগুন্তি মানুষ অগ্নিদগ্ধ হয়ে মারা গেল, সেটা নিয়ে তার মুখে কোনো কথা নেই, তার মুখে কোনো রা নেই। তার কারণ তৃণমূলের নেতারা সরাসরি এই কাণ্ডের মধ্যে ইনভলভ। এটা একটা ম্যানমেড অগ্নিকাণ্ড বললেও ভুল বলা হবে না। অসহায়ভাবে মৃত্যুবরণ করতে হয়েছে প্রচুর মানুষকে। এখনো পর্যন্ত দেহাংশ উদ্ধার হয়ে চলেছে। 32 ঘন্টা পরে দমকল মন্ত্রী অনেক দমটম নেওয়ার পরে সেখানে গিয়ে পৌঁছেছেন। মমতা ব্যানার্জি এখনো একবারও যাননি, তিনি ব্যস্ত ফটো সেশনে। 26 তারিখ হয়েছিল এবং আজকে 28 তারিখ হয়ে গেল, এখনো পর্যন্ত মমতা ব্যানার্জির মুখে একটা শব্দ সেটা নিয়ে উচ্চারিত হচ্ছে না। অথচ মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী মারা গেছেন, সেখানে তিনি সন্দেহ প্রকাশ করেছেন যে এর পিছনে কোনো একটা, মানে সাবোতাজ হতে পারে, তাকে মেরে ফেলা হতে পারে, কোনো ষড়যন্ত্র হতে পারে, এরকম একটা ইঙ্গিত তিনি করেছেন এবং তদন্ত দাবি করেছেন।
রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি দুর্গাপুরে ছিলেন। আপনারা জানেন যে দুর্গাপুরে দুদিন ধরে রয়েছেন বিজেপির জাতীয় সভাপতি, সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। তিনি কিন্তু ওই আগের জেপি নাড্ডার মতো ওই রকম না, মানে নরম সরম মানুষ। ওই যে নাড্ডা গাড্ডা চাড্ডা বলেছিল, তারপরেও তিনি কোনো প্রতিক্রিয়া দেননি। তার গাড়িতেও হামলা হয়েছিল, তারপরেও তিনি কোনো প্রতিক্রিয়া দেননি। কিন্তু এই লোকটাকে দেখে, মানে নীতিন নবীনকে দেখে মনে হচ্ছে একটা ধানি লঙ্কা, বয়স কম, আমাদের বয়সী বা আমাদের থেকে ছোট, কিন্তু তার কথাবার্তার মধ্যে যে ঝাঁঝ আমরা দেখেছি, পরিলক্ষিত করছি, তাতে কিন্তু মনে হচ্ছে না যে ইনি আগের লোকটার মতো হবেন, মানে জেপি নাড্ডার মতো হবেন। একে বশ করা কিন্তু অত সহজ হবে না। তার বক্তৃতাও পুরোটা শুনেছি, আপনারাও হয়তো শুনেছেন। মমতা ব্যানার্জিকে সরাসরি তিনি আক্রমণ করেছেন, এবং তিনি যদিও এই ব্যাপারে কিছু বলেননি এই অজিত পাওয়ার নিয়ে, তবে অজিত পাওয়ারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও শোক প্রকাশ করেছেন, আর নীতিন নবীনও করেছেন, সবাই করেছেন। আর মমতা ব্যানার্জির এই সন্দেহ প্রকাশ নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি ঠিক কি বলেছেন, আসুন সেটাও একটুখানি আমরা খুব ছোট্ট করে একটু শুনে নিই। শুনুন। অজিত পাওয়ারের মৃত্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন উনি এমপিএতে ফিরে যাচ্ছিলেন বলে তারপরে এরকম ঘটনা কেন ঘটবে। অত্যন্ত নিম্ন রুচির কথাবার্তা, নিম্ন রুচির কথাবার্তা। উনি রাজনীতির বাইরে, নিজের স্বার্থের বাইরে কখনো বেরোতে পারলেন না। দুর্ভাগ্যজনক, ইনাকেই আমরা 11 সালে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসিয়েছিলাম। লজ্জা, বাংলার গর্ব মমতা নয়, বাংলার লজ্জা মমতা। এই ধরনের কথা আজকের দিনে মন্তব্য করার মধ্য দিয়ে উনার সংকীর্ণতা এবং উনি যে রাজনীতির বাইরে, নিজের স্বার্থের বাইরে কিছু ভাবেন না, এটাতে প্রমাণিত। উনি সুপ্রিম কোর্ট করুন, উনি সুপ্রিম কোর্টে যান। এসব কথার উত্তর মহারাষ্ট্রে প্রতিষ্ঠিত পাওয়ার ফ্যামিলি দিয়ে দিবে, আমাদের এগুলো নিয়ে মন্তব্য করার কোনো দরকার নেই। এই উত্তরগুলো সব দেবেন্দ্র ফডনবিস দিয়ে দিবে, আমাকে উত্তর দেওয়ার দরকার নেই। আর আমি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, আমি বিরোধী দলনেতা হিসেবে বলছি, আপনার যদি ক্ষমতা থাকে আপনি সুপ্রিম কোর্টে যান। আমি তো আপনাকে নোটিশ করেছিলাম পেন ড্রাইভ দেখানোর জন্য, দেখাতে পারেননি। আমি আলিপুর কোর্টে মামলা করেছি, আপনার সঙ্গে আলিপুর কোর্টে দেখা হবে। সব সময় এই ধরনের কথাবার্তা বলে উনি সকাল থেকে রাত্রি মোদিজির আতঙ্ক, বিজেপির আতঙ্ক, ক্ষমতা চলে যাওয়ার আতঙ্কে ভুগছেন বলে উনি যেখানে যা পারছেন বলছেন। এবং দুর্ভাগ্যজনক হলেও সত্যি, সংবাদ মাধ্যমের একটা বড় অংশ পশ্চিমবাংলার এই কথাগুলো শোনাচ্ছে, যেটা সমাজে একটা বিরূপ প্রতিক্রিয়া হচ্ছে। এটা ঠিকই, এটা ঠিকই যে মুখ্যমন্ত্রীর যে আগডুম বাগডুম কথাবার্তা, মানে আজকে সিঙ্গুরে 1 ঘন্টারও বেশি সময় ধরে টেলিভিশন চ্যানেলগুলো লাইভ দেখিয়ে গেছে, লাইভ। মানে অখাদ্য কুখাদ্য, কোনো বাড়ির কেউ ছোটদের সঙ্গে অত চিৎকার সহ্য করা সম্ভব না, এত মিথ্যে কথা সহ্য করা সম্ভব না। আর সেই কবিতার যা কথা, তিনি নিজের স্বরচিত কবিতা পাঠ করছেন। আচ্ছা বলুন তো, এই যে মমতা ব্যানার্জির লেখা বইগুলো, এগুলো স্কুলের বাচ্চাদের কেন জোর করে পড়তে বাধ্য করা হবে? প্রত্যেকটা স্কুলকে মমতা ব্যানার্জির লেখা বই তারা নিতে বাধ্য, মানে রাজ্য সরকার একদম বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিয়েছে যে সেই স্কুলের যে উন্নয়ন ফান্ডে টাকা থাকে, সেই টাকাতেই এই বইগুলো কিনতে হবে, প্রত্যেকটা বই কিনতে হবে। বন্ধুরা, রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর, রাজ্যের স্কুল শিক্ষা ব্যবস্থা, সেটা কোন জায়গায় সেটা তো কয়েক বছর ধরে বোঝা যাচ্ছে। মানে 2016 সালের সেই প্যানেলটাকে ভাবুন, একদম তারপর থেকে আজ পর্যন্ত কোথাও কোনো স্কুল শিক্ষক নিয়োগ পদ্ধতিতে কোনো স্বচ্ছতার বালাই নেই। শুধুমাত্র টাকা দাও বা মাল দাও, চাকরি নাও। একটা প্রজন্মকে কিভাবে শেষ করে দিতে হয়, যারা এখনো ভোটার হয়নি, তাদের পাঠ্যে, একদম পাঠ্যপুস্তকে এই মমতা ব্যানার্জির লেখা পড়তে হয়, এই মমতা ব্যানার্জির বিভিন্ন ঢপবাজি আন্দোলনের কথা পড়তে হয়, যারা দুর্নীতিগ্রস্ত নেতা তাদের কথা পড়তে হয়। এবং এইটাই শুধুমাত্র বাকি ছিল যে তাদেরকে এবারে জোর করে মমতা ব্যানার্জির সভায় তুলে নিয়ে যাওয়া হলো। কি মনে করছেন আপনারা, কিভাবে দেখছেন বিষয়টাকে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে, যদি মনে হয় যে
এই বিষয়টা আরও বেশি মানুষকে জানানো দরকার, প্রতিবাদ করা দরকার, প্রতিরোধ গড়ে তোলা দরকার, তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। যারা এখনও পর্যন্ত নবান্ন নিমন্ত্রণ সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটু লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, তাহলে পরবর্তী এপিসোড তৈরির আগে আমরা আরও বেশি উদ্বুদ্ধ হব। সবাই ভালো থাকবেন। আজকের মতো এই এপিসোড আমরা এখানেই শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম।